শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দিন ঘোষণা। আগামী 28 এপ্রিল ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। ঘোষণা মুখ্যমন্ত্রীর। জাজ লেখা গাড়ির বেপরোয়া গতিতে শ্রীভূমিতে হিট অ্যান্ড রান, আহত 2 পথচারী, আটক। কলকাতায় হজযাত্রীদের সেবায় তৎপর বিধায়ক সাজু। শামকানু মহন্তকে নির্দোষ দাবি করে চাঞ্চল্যকর মন্তব্য অনিতার। ঝাড়গ্রামে তৃণমূলের বুথ সভাপতির ফাটল মাথা, মুর্শিদাবাদে উত্তপ্ত। যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালী খোলা সম্ভব নয়, বলল ইরান। হিঙ্গলগঞ্জে অষ্টপ্রহর কীর্তনের অনুদান দিয়েছেন তরুণ, টাকা বিলির অভিযোগ খণ্ডন প্রাক্তন বিধায়ক কিশোর নাথের। সব সম্প্রদায়ের ভোটে উত্তর করিমগঞ্জে কংগ্রেসের জয় নিশ্চিত, দাবি জাকারিয়ার। ধন্যবাদ যাত্রা কর্মসূচির সূচনা। বরাকের অমরনাথ যাত্রীদের জন্য কাউন্টার খোলার দাবি জানালেন কংগ্রেস নেতা তমালকান্তি বণিক। হাইলাকান্দিতে কঠিন লড়াই, ভোটের ফল ঘিরে বাড়ছে জল্পনা। এবং সর্বশেষ খবরটি হল আসামের ডিটেনশন ক্যাম্পে একজন হিন্দু থাকলে আমি পদত্যাগ করব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 28 এপ্রিল ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। সামাজিক মাধ্যমে ফল প্রকাশের দিন ঘোষণা করেন তিনি। এবারের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় মোট 3,30,744 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে কলা শাখায় পরীক্ষায় বসেছে 2,47,865 জন। কলা শাখায় পরীক্ষার্থী ছেলেদের সংখ্যা 1,02,448 জন এবং মেয়েদের সংখ্যা 1,45,216 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থীও রয়েছে। বিজ্ঞান শাখায় মোট 61,568 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে 34,801 জন ছেলে এবং 26,763 জন মেয়ে পরীক্ষায় বসেছে। এখানেও তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থী রয়েছে। বাণিজ্য শাখায় মোট 19,806 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 13,782 জন ছেলে এবং 6,024 জন মেয়ে। অন্যদিকে বৃত্তিমূলক শাখায় মোট 1,505 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে 618 জন ছেলে এবং 887 জন মেয়ে পরীক্ষায় বসেছে। পরবর্তী খবরটি হল জাজ লেখা গাড়ির ধাক্কায় আহত 2 পথচারী। শ্রীভূমি শহরের ব্যস্ততম প্রধান সড়কে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জাজ লেখা একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মারার পর 2 পথচারীকেও গুরুতরভাবে আহত করে। ফলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে AS01DN 7594 নম্বরের গাড়িটি দ্রুত গতিতে মেইন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি বাইককে ধাক্কা মারে, এরপর একটি অটো এবং পরে একটি স্কুটিকে সজোরে আঘাত করে। এরপর গাড়িটি সামনে থাকা 2 পথচারীকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন অজিত দৌর এবং অনুপ চক্রবর্তী নামে 2 পথচারী। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল, যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে। সূত্রের খবর, গাড়িতে ছিলেন শ্রীভূমি আদালতের ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার শর্মা। তিনি কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে পুলিশ হেফাজতে নিয়েছে তাকে। পরবর্তী খবরটি হল হিঙ্গলগঞ্জে অষ্টপ্রহর কীর্তনের অনুদান দিয়েছেন তরুণ, টাকা বিলির অভিযোগ খণ্ডন কিশোর নাথের। পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে নির্বাচনী প্রচারে কোনো টাকা বিলি করা হয়নি, সেটা অষ্টপ্রহর কীর্তনের অনুদান ছিল। এমনটাই এক ভিডিও বার্তায় জানালেন বড়খলার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি প্রার্থী কিশোর নাথ। তিনি বলেন, 2 দিন আগে হিঙ্গলগঞ্জের এক গ্রামের সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন, যেখানে মহিলা সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর কীর্তন অনুষ্ঠানের কথা উল্লেখ করে অর্থের অভাবের বিষয়টি জানায় কমিটি। সে কথা শুনে তার সঙ্গে তরুণ মণ্ডল প্রকাশ্যে 5,000 টাকা দান করেন। সেখান থেকে ফিরে গাড়ির পাশে এসে দেখতে পান কিছু লোক জড়ো হয়েছেন। এই অভিযোগ তুলেন তিনি। বিষয়টি সঙ্গে সঙ্গে দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের জানান। স্থানীয় কিছু লোক বলেন, আমরা পুলিশ জানাচ্ছি। তখন তিনি বলেন, হ্যাঁ, আমিও ভাবছি পুলিশকে খবর দিতে। ইতিমধ্যে পুলিশ পৌঁছে
পুলিশ ম্যাজিস্ট্রেটকে খবর দিলে ম্যাজিস্ট্রেট পৌঁছে গাড়ি তল্লাশি করে কোনো নগদ টাকা বা বেআইনি জিনিস কিছুই পায়নি। কিশোরনাথ বলেন, নির্বাচনকালীন গাড়ি চেকিং স্বাভাবিক, কিন্তু সেই ঘটনাকে বিকৃত করে রাতের টাকা বিলির মতো দেখানো হচ্ছে। আমাকে কোথাও আটক বা গ্রেফতার করা হয়নি, সব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তিনি বলেন, একদিন পর কিছু পোর্টাল ও সোশ্যাল মিডিয়া ইচ্ছাকৃতভাবে বিষয় বাড়িয়ে দেখাচ্ছে। শেষে কিশোরনাথ সকলকে খবর যাচাই করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, জুবিন গর্গ হত্যা মামলায় অভিযুক্ত শামকানু মহন্তের জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। আগামীকাল আদালত এই বিষয়ে রায় দিতে পারে বলে জানা গেছে। আদালতে এসে আবারও শামকানু মহন্তকে নির্দোষ দাবি করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তার স্ত্রী অনিতা ডেকা মহন্ত। অসমবাসীর প্রতি হাত জোড় করে আবেদন জানিয়েছেন অনিতা ডেকা মহন্ত। তিনি বলেন, অনুগ্রহ করে হিংসা ও রাগ পরিত্যাগ করে আমাদের জীবনের হারানো সম্মান ফিরিয়ে আনতে সাহায্য করুন, যাতে আমরা আবার সমাজে আগের মতো ভালোভাবে থাকতে পারি। জুবিন গর্গ না থাকায় শামকানু মহন্ত গভীরভাবে কষ্ট পেয়েছেন। শামকানু মহন্ত মদ সরবরাহ করেছিলেন, এর কোনো প্রমাণ নেই। অনিতা ডেকা মহন্ত আরও বলেন, জুবিন গর্গকে জোর করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, এমন কোনো প্রমাণও নেই। মামলা প্রমাণের ভিত্তিতেই চলবে। আমার মনে হয় জুবিনের মতো একজন মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। সেই ক্ষতি আমাদের সৃজনশীল কাজের মাধ্যমে পূরণ করা উচিত, কাউকে ফাঁসি দেওয়া বা হত্যা করার সমাধান নয়। তিনি আরও বলেন, আমরা যেখানে অনুষ্ঠান করি জুবিনের পরামর্শ নিয়েই করি, আমি কাউকে দোষ দিতে পারি না। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার অমরনাথ যাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য উপত্যকার কমপক্ষে যে কোনো দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেজিস্ট্রেশন কাউন্টার খোলার আবেদন জানালেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক প্রাক্তন পুরপ্রধান তমাল বণিক। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকপত্র পেশ করেছেন। স্মারকপত্রে তমাল জানান, গত 15 এপ্রিল থেকে চলতি বছরের অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যাত্রা শুরু হবে আগামী 3 জুলাই, কিন্তু এই উপত্যকার কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন কাউন্টার না থাকায় উপত্যকার পুণ্যার্থীরা অসুবিধায় পড়েছেন। তমালবাবু জেলা শাসক মারফত কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে উপত্যকার যে কোনো দুটো ব্যাংকে কাউন্টার খোলার জোরালো আর্জি জানিয়েছেন। তার মতে ইতিমধ্যেই অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়ে গিয়েছে। সময় চলে যাচ্ছে, তাই এখনও কোনো পদক্ষেপ না করা হলে উপত্যকার পুণ্যার্থীরা এই যাত্রা থেকে বঞ্চিত হবেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে কঠিন লড়াই, ভোটের ফল ঘিরে বাড়ছে জল্পনা। সদ্য সমাপ্ত আসাম বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক অঙ্ক কষা। হাইলাকান্দি জেলায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের জয়ের সম্ভাবনা খতিয়ে দেখতেই এখন ব্যস্ত। বিজেপি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 35 বছর পর জয়ের স্বপ্ন দেখছে। উল্লেখ্য, 1991 সালে শেষবার এই কেন্দ্রে বিজেপির হয়ে জয়ী হয়েছিলেন প্রয়াত চিত্তরঞ্জন নাথ মজুমদার। সেই দীর্ঘ ব্যবধান ভেঙে এবার জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির। তবে বাস্তব চিত্র এতটা সহজ নয় বলেই মনে করছেন অনেকেই। বিজেপি নেতৃত্ব যেখানে একতরফা জয়ের দাবি করছে, সেখানে বিরোধী শিবির ও সাধারণ মানুষের একাংশ মনে করছেন লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিজেপির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী হাইলাকান্দি কেন্দ্রে মোট ভোটার 2,22,297 জন। তার মধ্যে প্রায় 84.28% ভোট পড়েছে, অর্থাৎ প্রায় 1,87,000 ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। দলের দাবি, হিন্দু ভোটারের অংশগ্রহণ তুলনামূলক বেশি হওয়ায় তারা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। বিজেপির মতে তাদের প্রার্থী ডক্টর মিলন দাস প্রায় 55,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেতে পারেন প্রায় 63,000 ভোট। মিলনের ভোট হতে পারে 1,23,540। হাইলাকান্দি কেন্দ্রকে 5টি মণ্ডলে ভাগ করে বিজেপি তাদের সম্ভাব্য ফলাফল তুলে ধরেছে। এর মধ্যে হাইলাকান্দি টাউন মণ্ডলে মিলন 16,959, রাহুল 6,764, কালীনগর মণ্ডলে মিলন 15,717, রাহুল 13,433, আয়নাখাল রাজ্যেশ্বরপুর মণ্ডলে মিলন 27,198, রাহুল 19,114, লালা মণ্ডলে মিলন 23,498, রাহুল 12,429, কাটলিচূড়া মণ্ডলে মিলন 40,168, রাহুল 11,433 ভোট পেতে পারেন। তবে এই অঙ্ক মানতে নারাজ অনেকেই। স্থানীয় স্তরে অনেকে মনে করছেন রাহুল রায় ও মিলন দাসের মধ্যে লড়াই হবে খুবই কাছাকাছি। বিভিন্ন এলাকায় ভোট পড়ার চিত্র বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে জানা গেছে। এখন সব জল্পনার অবসান ঘটবে 4 মে ভোট গণনার দিনই। বিজেপি কি ইতিহাস গড়তে পারবে,
নাকি হবে টান টান লড়াই, সেই দিকেই তাকিয়ে হাইলাকান্দির মানুষ। পরবর্তী খবরটি হলো, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়েও আসামের ডিটেনশন ক্যাম্পের ইস্যু তুললেন হিমন্ত। বনগাঁয় নির্বাচনী প্রচারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, আসামের ডিটেনশন ক্যাম্প হিন্দুদের জন্য নয়। সেখানে একজনও হিন্দু ডিটেনশন ক্যাম্পে থাকলে মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হওয়া এফআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। তার হুঁশিয়ারি, মমতা একটি গুলি চালালে তিনি দুটি গুলি চালাবেন। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন। এমনকি নিশ্চিত মতুয়া ভোটও বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই এবার মতুয়াগড় চাঁদপাড়ায় বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে প্রচারে এসে হিমন্তের কথায় উঠে এলো ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ। হিমন্ত বলেন, ভারতই বাংলাদেশের হিন্দুদের গড়, হিন্দুদের এখানেই থাকতে হবে, এখানেই মরতে হবে, এই ভারত আমাদের। বিশ্বের যেখানের হিন্দুরা বিপদ অনুভব করবেন তাদের আমরা ভারতে নিয়ে আসব। একবার বিজেপিকে ক্ষমতায় আসতে দিন, বিজেপি ক্ষমতায় এলে মতুয়াদের সমস্ত দুঃখের নিবারণ হবে। এদিন সাংবাদিকদের প্রশ্নে হিমন্ত বলেন, আসামে কোনো ডিটেনশন ক্যাম্প হিন্দুদের জন্য নয়, এটি বাংলাদেশি মুসলমানদের জন্য রাখা হয়েছে। পরবর্তী খবরটি হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুস্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী খোলা রাখা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও ইসরায়েলের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ উস্কে দেওয়া এই দুটি বিষয় পরিস্থিতিকে জটিল করেছে। তার দাবি, এসব পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার শামিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান আলোচনায় আগ্রহী, তবে চুক্তি লঙ্ঘন, অবরোধ ও হুমকি সুষ্ঠু আলোচনার প্রধান বাধা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনার কথা শোনা গেলেও এখনও তা শুরু হয়নি। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের অংশ নেওয়ার কথা থাকলেও তিনি এখনও ওয়াশিংটনেই রয়েছেন। এদিকে গত মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যা বুধবার শেষ হওয়ার কথা ছিল। পরে হোয়াইট হাউস জানায় এই মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত কার্যকর থাকবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত নৌ অবরোধে সন্তুষ্ট এবং মনে করছে দেশটি বর্তমানে দুর্বল অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নেবেন যখন তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে তা উপযুক্ত মনে করবেন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে শুরু হওয়া হরমুজ প্রণালী নিয়ে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে তারা দুটি জাহাজ আটক করেছে। বুধবার সকালে জানানো হয়, পরিদর্শনের জন্য জাহাজ দুটি আটক করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।